সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর অনলাইন জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি জেবানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমাদের জীববিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, দ্বাদশ অধ্যায়, যে অধ্যায়ের নাম বংশগতি ও বিবর্তন। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার বোর্ডের চিত্র দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের কতটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বই খাতা সবাই কাছে নিয়ে বসো এবং এই যে আমার পড়ানোটা তোমরা খুব মন দিয়ে শোনো। দেখবা যে আসলে জিনিসটা কত সহজ, একদম সহজভাবে তোমরা শিখে যাবে। তো আজকে আমরা চলে আসি যে শিখন ফলে আমরা কি কি দিয়েছি। দেখো, শিখন ফলে আমরা দিয়েছি বংশগতি বা হেরিডিটি, বংশগতি বিদ্যা জেনেটিক্স, এবং বংশগতি বস্তু হেরিডিটারি ম্যাটেরিয়াল কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ক্রোমোজোম সম্পর্কে জানতে পারবো এবং আমাদের ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে জানতে পারবো। আজকের জিনিসগুলো দেখো যে কতটা গুরুত্বপূর্ণ। এইটুকু আমাদের ছোট্ট প্রশ্নের মধ্যে আসে, এটা আমাদের 2-এ আসে, এটা আমাদের 3-এ আসে। ঠিক আছে, তাহলে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। তোমরা সবাই মনোযোগী হও। আজকে আমি প্রথমেই বলবো যে আসলে বংশগতি কি। বংশগতি হলো পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলছি? বংশগতি। তোমরা মন দিয়ে খেয়াল করো, পিতামাতার বৈশিষ্ট্যগুলো কার ভেতরে? সন্তান সন্ততির ভেতরে সঞ্চারিত হওয়ার অর্থাৎ চলে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? বংশগতি বা হেরিডিটি বলে থাকি। এরপরে আমরা চলে আসি বংশগতি বিদ্যা। কাকে বলছে? এই যে বংশগতি বিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় কি করা হচ্ছে, এই যে বংশগতিকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হচ্ছে। জীববিজ্ঞানের যে শাখায় কাকে নিয়ে আলোচনা করা হয়? বংশগতিকে। এই যে বংশগতিকে নিয়ে বিশদভাবে আলোচনা গবেষণা করা হয় সেটাকে আমরা বলছি জেনেটিক্স। অর্থাৎ এই যে পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে যে ক্যারেক্টারগুলো যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে, এই যে প্রক্রিয়া, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে। এগুলো যে কাজ করে থাকে জীববিজ্ঞানের যে শাখা, আমরা প্রথম অধ্যায়ে সব শাখাগুলো পড়েছি, তাকে আমরা কি বলে থাকি? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে থাকি। এরপরে আমরা চলে আসি বংশগতি বস্তু। এই যে ক্যারেক্টারগুলোর কথা বলছি, এই ক্যারেক্টারগুলো কি সব একা একাই যেতে পারে? যেতে পারে না। এদেরকে যাওয়ার জন্য আমাদের কিছু বাহকের প্রয়োজন হয়। অর্থাৎ যারা কি করবে, এই বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশ নিয়ে যাবে। বংশানুক্রমে এটা কি হবে? স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হওয়ার জন্য যে উপাদানগুলো সাহায্য করে তাদেরকে আমরা বলি বংশগতি বস্তু বা হেরিডিটারি ম্যাটেরিয়াল। তাহলে আমি এর সংজ্ঞাটা দিই যে উপাদানগুলো কি করছে, এই বংশ পরম্পরায় বা বংশানুক্রমে বৈশিষ্ট্যাবলী সঞ্চারণে সাহায্য করছে, তাদেরকে আমরা বলি বংশগতি বস্তু। তাহলে বংশগতি বস্তুগুলোর ভেতরে দেখো কে আছে? ক্রোমোজোম। বংশগতি বস্তুগুলোর মধ্যে কে আছে? ক্রোমোজোম। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন। বলতে পারে 2 মার্কের প্রশ্ন, বংশগতি বস্তু বলতে কি বোঝো? তাহলে যে উপাদানগুলো বংশ পরম্পরায় কি করছে, বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারিত করে বা স্থানান্তরিত করে, তাদেরকে আমরা বংশগতি বস্তু বলছি। বহুপদীর মধ্যে দিতে পারে। বংশগতি বস্তুগুলো হলো কি কি?
ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন। সবাই ক্লিয়ার হয়েছে আশা করি। এইটুকুনের মধ্যে আর কারো সমস্যা নাই। এবার তাহলে আমি চলে আসলাম বংশ গতির যে বস্তুগুলো আছে তার প্রথম উপাদানকে নিয়ে আমরা কথা বলবো, তার মানে ক্রোমোজোমকে নিয়ে আমরা এখন কথা বলবো। ক্রোমোজোম সম্পর্কে আমি বলবো। দেখো, ক্রোমোজোম প্রথমে আমি বলবো যে ক্রোমোজোম কে আবিষ্কার করেছেন। ক্রোমোজোম আবিষ্কার করেছেন স্ট্রেসবার্গার। কত সালে? 1875 সালে উনি ক্রোমোজোমটাকে আবিষ্কার করেছেন। 1800 কত সালে? 75 সালে ক্রোমোজোম আবিষ্কার করেছেন স্ট্রেসবার্গার। এখন কি হচ্ছে? ক্রোমোজোম আমাদের বংশগতির প্রধান উপাদান। ক্রোমোজোমকে আমরা কি বলে থাকি? বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। কোথায় থাকে এটা? এটা আমাদের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। আমরা যে নিউক্লিয়াস দেখেছি, নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম, এই যে ক্রোমাটিন জালিকাগুলো, এই যে চারি সাইডে আমাদের নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম, তাহলে এটা যদি আমাদের নিউক্লিওপ্লাজম হয়, নিউক্লিওপ্লাজম, তাহলে এটা আমাদের কি? ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। আর আমরা জানি যে ক্রোমাটিন জালিকাগুলো কোষ বিভাজনের একটা পর্যায়ে এসে কিসের রূপ নেয়? ক্রোমোজোমে, তাই না? মেটাফেজ ধাপে ক্রোমাটিন জালিকাগুলো সর্বাধিক মোটা ও খাটো দেখায়, তখন তাদের নাম আমরা কি দিই? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের অবস্থানটা কোথায়? আমরা কিন্তু দেখলাম যে নিউক্লিয়াসের কোথায়? নিউক্লিওপ্লাজমের মধ্যে এরা অবস্থান করে, এবং এটা আমরা জানি ক্রোমাটিন সূত্রক দিয়ে তৈরি। কি সূত্রক? ক্রোমাটিন সূত্রক দিয়ে ক্রোমোজোম গঠিত। এখন দেখো, এই ক্রোমোজোমটা প্রজাতি ভেদে, সবাই খেয়াল করবে এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রজাতি ভেদে কি হয়ে থাকে? ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 হয়ে থাকে। কত? প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা কত হয়? 2 থেকে 1600। ঠিক আছে? এর প্রজাতি ভেদে ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা, কোন সংখ্যা? ডিপ্লয়েড সংখ্যা। এখন ডিপ্লয়েড সংখ্যা 2টা সেট। ক্রোমোজোমের কি অংশ? 2 সেট। ক্রোমোজোমের কয় সেট? টুয়াইসেন, যেটাকে বলি আমরা 2 সেট। এক সেট আসবে পিতা থেকে, আর এক সেট আসবে মাতা থেকে। তাহলে প্রজাতি ভেদে ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা কত হয়ে থাকে? 2 থেকে 1600 পর্যন্ত হয়ে থাকে। এখন দেখো ক্রোমোজোমের দৈর্ঘ্য। ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য কত? এগুলো আমাদের এমসিকিউ এর দরকার। 3.5 থেকে কত? 30 মাইক্রন হয়ে থাকে। কি হয়ে থাকে? এত মাইক্রন। এটা তার দৈর্ঘ্য। এবং প্রস্থ কত হয়ে থাকে? প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা ক্রোমোজোমের দৈর্ঘ্য জানলাম 3.5 থেকে 30 মাইক্রন, এবং প্রস্থটা 0.2 থেকে 2.0 মাইক্রন হয়ে থাকে। আর একটা জিনিস শিখো, 1 মাইক্রন
1 মাইক্রন, 1 মাইক্রন সমান সমান দেখো 1000 মিলিমিটারের 1 ভাগ। এটাও আমাদেরকে শিখতে হবে। কত? 1 মাইক্রন সমান 1000 মিলিমিটারের 1 ভাগকে তাহলে কতটা এটা সূক্ষ্ম, এই জিনিসটাকে আমরা কি বলছি? আমরা বলছি 1 মাইক্রন। তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা শিখলাম। এখন এই যে ক্রোমোজোম আমাদের অনেক কাজ করে থাকে। ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমকে আমরা কি বলে থাকি? ক্রোমোজোমকে আমরা কি ভৌত ভিত্তি বলে থাকি জীবনের। এর কারণ হচ্ছে দেখো, এটা কি আমাদের মানুষের চোখের রং, মানুষের চুলের প্রকৃতি, মানুষের চামড়ার গঠন, এই যে এগুলো কার কারণে হয়ে থাকে? এই ক্রোমোজোমের কারণেই এরা কি করছে? বংশ পরম্পরায় এগুলোকে নিয়ে যাচ্ছে এবং সে বংশানুক্রমিক যে একটা ধারা, এই ধারাকে তারা অক্ষুণ্ণ রাখছে। চোখের রং সবার কি কালো? সবার কিন্তু না। দেখবা যার মা বাবার চোখের রং ব্রাউন কালার তার সন্তানদের হচ্ছে। তারপরে যার চুল দেখবা যে কোকড়া, তার চুল হয় সন্তানদের মধ্যে আসছে স্ট্রেট, তাহলে তার চুলগুলো স্ট্রেট। অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমরা যদি একটু খেয়াল করি যে আসলে দেখো যে আল্লাহ কেমনভাবে এত সূক্ষ্ম সৃষ্টি, তারপরে যে মা বাবার সাথে মিল, এই জিনিসগুলো আসলে চিন্তা করলেই আমাদের কেমন যেন আসলেই লাগে যে কত নিখুঁত আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা ক্রোমোজোমের কাজও শিখে গেলাম। এরপরে দেখো আমরা চলে আসব আমাদের আজকের পাঠের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্রোমোজোম পড়লাম, সে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। তার কি? ক্রোমোজোমের স্থায়ী পদার্থ সেটা হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান, ক্রোমোজোমের স্থায়ী পদার্থ, এটা হচ্ছে আমাদের ডিএনএ। একটু খেয়াল করো, তোমরা ভিডিওটাও খেয়াল করবে এবং তার সাথে সাথে আমার যে চিত্র, এই চিত্রটাও খেয়াল করো। এটা আমাদের ডিএনএ এটা কেমন? এটা আমাদের ভৌত গঠন দেখাচ্ছি, আর এর সাইডে আমরা দেখছি রাসায়নিক গঠন। এটা ফিজিক্যাল স্ট্রাকচার, এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। এখন এখানে আমি প্রথমে বলছি দেখো, এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। কেমন বলছে? 2 সূত্র বিশিষ্ট। এই যে একটা সূত্র, এটা একটা সূত্র, তাহলে 2 সূত্র বিশিষ্ট নতুন একটা কথা পেয়েছো, পলিনিউক্লিওটাইডের গঠন। পলিনিউক্লিওটাইড। তাহলে এই যে পলিনিউক্লিওটাইড কি, এটা আমরা শিখি। পলিনিউক্লিওটাইড, তার আগে আমি বলবো নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইড কি? এখন নিউক্লিওটাইড কি তোমরা খেয়াল করবে, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, তারপরে নাইট্রোজেন বেস, এবং অজৈব ফসফেট। এই যে 3টা উপাদান আছে, এদেরকে একত্রে আমরা কি বলে থাকি? এদেরকে একত্রে আমরা নিউক্লিওটাইড বলে থাকি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নিউক্লিওটাইড কি, তুমি বলবে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বা আমরা এটাকে শর্করাও বলে থাকি, শর্করা, নাইট্রোজেন বেস অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে ক্ষারগুলো আছে, এবং অজৈব ফসফেট। খেয়াল করো, এখানে আরও ডিটেলসে যখন বলবো তখন তোমরা বুঝবে। এই যে এইটুকু কিন্তু আমার কি একটা এটুকু আমার নিউক্লিওটাইড, এটুকু আমার নিউক্লিওটাইড। দেখো এখানে এটা আমাদের
সুগার, এস লেখা আছে, এটা আমাদের সুগার। কি সুগার? 5 কার্বন বিশিষ্ট। তার সাথে আমার এখানে একটা ক্ষার লাগানো আছে, নাইট্রোজেন বেস লাগানো আছে, তার সাথে এখানে লাগানো আছে অজৈব ফসফেট। এটা আমাদের কি? এটা আমাদের অজৈব ফসফেট, এটা আমাদের সুগার, এটা আমাদের নাইট্রোজেন বেস। তাহলে এই যে এইটুকু কি, তাহলে আমার কি এটুকু আমার কি নিউক্লিওটাইড না? অবশ্যই এটা আমাদের নিউক্লিওটাইড। আর পলিনিউক্লিওটাইড, তাহলে পলি মানে কি বলো? পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে কি গঠিত হবে? আমার পলিনিউক্লিওটাইড গঠিত হবে। তাহলে কি এই শিকলটা পলিনিউক্লিওটাইড না? আমরা বলতে পারি অবশ্যই হচ্ছে এটা আমাদের পলিনিউক্লিওটাইড। এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা আর একটা পলিনিউক্লিওটাইড। তাহলে দুইটি কি হচ্ছে? দুইটি আমাদের সূত্রক আছে এবং এগুলো হচ্ছে পলিনিউক্লিওটাইডের সূত্র। এরপরে দেখো, এরপরে পলিনিউক্লিওটাইড আমরা বললাম, নিউক্লিওটাইড শিখলাম, পলিনিউক্লিওটাইড শিখলাম। এখানে 2 ধরনের নাইট্রোজেন বেস আছে। কয় ধরনের নাইট্রোজেন বেস আছে? 2 ধরনের নাইট্রোজেন বেস আছে। 2 ধরনের নাইট্রোজেন বেস বা কি আছে? ক্ষার আছে। একটার নাম পিউরিন, 2 নাম্বার হচ্ছে পাইরিমিডিন। তাহলে নাইট্রোজেন বেস কয় ধরনের? 2 ধরনের, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। এখন দেখো পিউরিনগুলো কোনটা? অ্যাডেনিন, আর একটা হচ্ছে আমাদের গুয়ানিন। অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। কয় ধরনের? 2 ধরনের, একটা অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। এটাকে আমরা এ দিয়ে দেখাই, তাহলে তোমাদের সহজ হবে। অ্যাডেনিন, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এই যে ওইখানে দেখো এ লেখা আছে, আর একটা হচ্ছে গুয়ানিন, সেটাকে আমরা বলি জি দিয়ে। ঠিক আছে? আর একটা হচ্ছে সাইটোসিন আর একটা থায়ামিন। সাইটোসিন সেটাকে সি দিয়ে বলবো, আর একটা থায়ামিন সেটাকে আমরা টি দিয়ে বলবো। তাহলে এখান থেকে তোমরা দেখো আমার চিত্রের মধ্যে কিন্তু কি দেওয়া আছে? অ্যাডেনিন আছে, এ আছে, জি আছে, সি আছে, টি আছে। তাহলে 2 ধরনের বেস, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিন অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। খেয়াল করবে, একটি সূত্রের পিউরিন, কি বলছি? একটি সূত্রের পিউরিন অন্য সূত্রের পাইরিমিডিনের সাথে যুক্ত আছে। এখন আমি বলি, একটি সূত্রের অ্যাডেনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে একটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এ টি, এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন? 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। একটি সূত্রের অ্যাডেনিন অর্থাৎ পিউরিন অন্য সূত্রের থায়ামিন অর্থাৎ পাইরিমিডিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ধন দ্বারা? 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আরও একটা দেখো, সাইটোসিন কার সাথে? সাইটোসিন গুয়ানিনের সাথে সিজি, এই যে সিজি কার সাথে? সাইটোসিন গুয়ানিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা? 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা, সাইটোসিন গুয়ানিনের সাথে
কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা? 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে এখানে কিন্তু আমরা খেয়াল করি যে কখনো দেখো এজি কিন্তু যুক্ত হয়নি। যুক্ত হয়েছে? এজি কিন্তু আমাদের যুক্ত হয়নি। এজি আমাদের যুক্ত হয়নি। এখন এই যে এজি যুক্ত, এটা কিন্তু হয় না। কি হয় না? এরা যুক্ত হয় না। তাহলে আমরা কি বলবো? পিউরিন যুক্ত হবে না, পাইরিমিডিন যুক্ত হবে না। একটি সূত্রের পিউরিন অন্য সূত্রের পাইরিমিডিনের সাথে যুক্ত হবে। তোমরা ক্লিয়ার হয়েছো? একটি সূত্রের পিউরিন অ্যাডেনিন পিউরিন অন্য সূত্রের পাইরিমিডিন অর্থাৎ থায়ামিনের সাথে যুক্ত হয়েছে। আমরা সহজে বলবো পিউরিন এবং পাইরিমিডিন এরা যুক্ত হবে। কখনো পিউরিনের সাথে না, পাইরিমিডিনের সাথে না। এতক্ষণ আমি যে আলোচনাটুকু করলাম এগুলো কিন্তু আমরা বলবো ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচার। এটুকু আমাদের কি? ডিএনএর কেমিক্যাল বা রাসায়নিক স্ট্রাকচার। এখন আমি একটু ডিএনএর ভৌত স্ট্রাকচার সম্পর্কে বলি, ভৌত বা ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে। এখন এটুকু নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছো যে পিউরিন আর পাইরিমিডিন বেজের কি আছে? সংযুক্তি একটা নির্দিষ্টতা আছে। পিউরিন আর পাইরিমিডিন যুক্ত হবে, এক সূত্রের পিউরিন অন্য সূত্রের পাইরিমিডিনের সাথে যুক্ত হবে, আর পিউরিন এবং পাইরিমিডিন কখনো সংযুক্ত হবে না। এখন আমরা চলে আসি কোন গঠনের মধ্যে আসব? আমরা এখন ভৌত গঠনের মধ্যে আসব। দেখো ডিএনএ আমরা বলেছি এটা দ্বিসূত্র অর্থাৎ ডবল হেলিক্স। কেমন ধরনের? এটা দ্বিসূত্র হয়ে থাকে, ডবল হেলিক্স, এবং এটা দেখতে অনেকটা পেঁচানো সিঁড়ির মতো। দেখতে কি পেঁচানো সিঁড়ির মতো লাগছে না? ছবির দিকে খেয়াল করো, ছবিটা দেখে মনে হচ্ছে যে পেঁচানো সিঁড়ি। ডিএনএ অণুর বাইরের দিকের স্ট্যান্ডগুলো, বাইরে যে স্ট্যান্ড আছে, তুমি যদি এটাকে সিঁড়ির রেলিং মনে করো, এগুলোকে যদি তুমি সিঁড়ির কি ধাপ মনে করো, আর এগুলো যদি স্ট্যান্ড মনে করো, এটা যদি আমি সিঁড়ির ধাপ মনে করি আর এটাকে যদি আমি রেলিং মনে করি, তাহলে আমরা বলছি বাইরের স্ট্যান্ড দুইটা বা বাইরের রেলিং দুইটা, বাইরের স্ট্যান্ড দুইটা কি দিয়ে গঠিত? এটা সুগার এবং ফসফেট দিয়ে গঠিত। ডিএনএর বাইরের স্ট্যান্ডগুলো সুগার এবং ফসফেট দিয়ে গঠিত, এবং ভিতরের যে আমাদের জিনিসগুলো আছে, ভিতরের যে ধাপগুলো আছে, সেগুলো কিন্তু নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। এগুলো কি নাইট্রোজেন গঠিত ক্ষার? এগুলো নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। এবং এই ক্ষারগুলো কেমনভাবে আছে? শায়িতভাবে আছে, এবং শায়িতভাবে এটা প্রধান অক্ষের সাথে লম্বভাবে ক্ষারগুলো অবস্থান করছে। এখন আমি আরও একটা কথা বলি, এই যে একটা ডিএনএর দেখো পূর্ণ ঘূর্ণন, এই যে একটা ঘূর্ণন, এই ঘূর্ণনের একটা দৈর্ঘ্য আছে, এই ঘূর্ণনটা 34 অ্যামস্ট্রং। কত? 34। মনে রাখতে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 34 অ্যামস্ট্রং প্রত্যেকটা ঘূর্ণন, এবং একটা ঘূর্ণনের মধ্যে 10টা করে নিউক্লিওটাইড থাকে। প্রতিটি ঘূর্ণনে কয়টা? 10টি কি থাকবে? নিউক্লিওটাইড থাকবে। নিউক্লিওটাইড থাকে, 10টি নিউক্লিওটাইড থাকে। তাহলে তোমরা হিসাব করো দেখি যে এই নিউক্লিওটাইড থেকে এই নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে? অবশ্যই 3.4 হবে। 10টা যদি থাকে, 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3.4 অ্যামস্ট্রং হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা বলি প্রত্যেকটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং, এবং প্রত্যেকটা ঘূর্ণনে 10টি নিউক্লিওটাইড থাকে। একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইড বা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন বেস থেকে, এই নাইট্রোজেন বেস থেকে আর একটা নাইট্রোজেন বেসের দূরত্ব হবে 3.4। এখন দেখো যে এই যে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের বা হচ্ছে যে আমরা যে সূত্রগুলো বলবো, সূত্রগুলোর প্রত্যেকটার ব্যাস হবে, দুইটার ব্যাসই আমরা 20 অ্যামস্ট্রং হবে। কত? 20 অ্যামস্ট্রং হয়ে থাকে। তাহলে দেখো আমাদের এটা আমি শেষে যেটুকু বললাম, এটা গেল কার?
ডিএনএ আমাদের ভৌত গঠন। এটাই ছিল আজকে আমার আলোচনা। আশা করি তোমরা এই যে বংশগতির যে জিনিসগুলো আমি পড়ালাম, বংশগতি বস্তু, তারপরে ক্রোমোজোম, ডিএনএর গঠন, এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা খুব ভালো করে এটা পড়বা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।